ওই সময়টাই সব থেকে ভয়ানক ছিল যখন আমার স্বামী আমাকে তালাক দিয়ে দেয়। जब जब मूड ऐसा हो, बहुत डिप्रेसिंग हो, सुसाइडल मन करे, उस समय वीडियो देखना ध्यान से। আমি কখনো হার মানিনি। कम से कम उस बुरे फेज से बाहर निकल जाए। 18 বছর বয়সে আমার বিয়ে হয়ে যায়। যখন শুনলাম আমি আর কোনোদিনও মা হতে পারবো না, আমার এই অ্যাক্সিডেন্টে পুরো শরীর প্যারালাইজড হয়ে যায়। क्यों डरे, जिंदगी में क्या होगा, कुछ ना होगा तो तजुर्बा होगा। ইউটিউবে মুনিবা মাঝহারির একটি স্পিচ রয়েছে। সেই স্পিচটি সর্বমোট 27 মিলিয়ন অর্থাৎ 270 লাখ মানুষ দেখেছে। কিন্তু আমার মনে হয় এই সংখ্যায় যথেষ্ট নয়, আরও দেখা উচিত। কারণ আমাদের সৌভাগ্য যে এনার মতন একজন মানুষের জীবন আমরা অধ্যয়ন করতে পারবো। এখান থেকে পাওয়া ইন্সপিরেশন, মোটিভেশন আমরা আমাদের কাজে লাগাতে পারবো সফলতার পথে। চলুন। এই গল্পটি হলো একটি মেয়ের, এমন একটি মেয়ের যে মানুষকে বুঝিয়ে দিয়েছে যে প্রবলেমস কখনো বড় হয় না, আসলে আমরাই ছোট হয়ে যাই প্রবলেমস দেখে। এই গল্পটি আমার বয়স যখন 18 তখন আমার বিয়ে হয়ে যায়। আর এই কথাটি আমি প্রথমবার আজকে এই ইন্টারন্যাশনাল লেভেলে এসে শেয়ার করলাম। আমার স্বপ্ন ছিল যে আমিও একজন আর্টিস্ট হব, কিন্তু এই বিয়ে আমাকে পুরোপুরি ধ্বংসর পথে ঠেলে দেয়। আমার বয়স যখন 18 তখন আমার বাবা আমাকে বিয়ের কথা বলে, আর আমি বাবাকে তখন আর না করতে পারি না। কারণ আমি একটি খুব কনজারভেটিভ ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলাম। সেখানে কোনো ভদ্র মেয়ে নিজের বাবার মুখের উপরে কখনো কথা বলতে পারে না। আমি বলেছিলাম যে তুমি যদি খুশি হও তাহলে কোনো আপত্তি নেই, ঠিক আছে। আর আমার বিয়ে হয়ে যায়। বিয়ের ঠিক 2 বছর পরে হঠাৎ একদিন আমাদের গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কি করে হলো জানি না। আমার হাজব্যান্ড গাড়ি চালাচ্ছিল আর আমি পাশেই বসেছিলাম, কিন্তু হঠাৎ করে চলন্ত গাড়িতেই সে ঘুমিয়ে পড়ে। আর আমাদের গাড়িটা দেখতে দেখতেই নিচে একটি গর্তের মধ্যে পড়ে যায়। আমার হাজব্যান্ড গাড়ি থেকে জাম্প করে নিজেকে তো বাঁচিয়ে নেয়, কিন্তু আমি নিজেকে বাঁচাতে পারলাম না। আমি গাড়িটার মধ্যেই থেকে যাই। আমি এতটাই আঘাতপ্রাপ্ত হই যে আমি আপনাকে বুঝাতে পারবো না। ইনজারি লিস্ট অনেক লম্বা, সেইগুলো আমি আপনাকে বলবো না। আপনি শুধু এটুকু জেনে রাখুন যে আমার পুরো শরীরের হাড্ডিগুলো ভেঙে যায়। এই অ্যাক্সিডেন্টে আমার পুরো শরীর প্যারালাইজড হয়ে যায়। অ্যাক্সিডেন্টটা হয়েছিল একটি নির্জন জায়গায়, বলুচিস্তানের আউটস্কার্টে, যেখানে কোনো হসপিটাল ছিল না, না কোনো অ্যাম্বুলেন্স ছিল। আমি অনেক সময় ওই উল্টো গাড়িটার মধ্যেই পড়েছিলাম। পরে কিছু মানুষ এসে আমাকে হসপিটালে নিয়ে যায় আর আমি বেঁচে যাই। সেখানে আমার 2 থেকে 3 মাস থাকতে হয়, কারণ অনেকগুলি সার্জারির মুখোমুখি হতে হয় আমাকে। হঠাৎ একদিন ডক্টর এসে আমাকে বলল, আমি শুনেছি তুমি নাকি আর্টিস্ট হতে চেয়েছিলে, তাহলে আই এম সরি, তুমি আর কোনোদিনও আর্টিস্ট হতে পারবে না। কারণ তোমার একটি হাত পুরোপুরি ড্যামেজ হয়ে গিয়েছে, তুমি আর কোনোদিনও একটি কলম পর্যন্তও ধরতে পারবে না। এটা শুনে আমি চুপ হয়ে যাই। পরের দিন সকালবেলা ডক্টর আবারও এসে আমাকে বলল, আই এম সরি, তোমার স্পাইনাল ইনজারি এতটাই ভয়ানক যে তুমি আর কোনোদিনও ঠিকভাবে দাঁড়াতেও পারবে না। আমি তাও চুপ থাকি, একটি দীর্ঘ শ্বাস নেই আর বলি, ইটস ওকে, ঠিক আছে। পরের দিন সকালে ওই ডক্টর আবারও এসে আমাকে কিছু বলল, কিন্তু এবার আমি আর সহ্য করতে পারলাম না। কারণ ডক্টর আমাকে বলেছিল যে আমি আর কোনোদিনও মা হতে পারবো না। তখন আমি আমার সহ্যের সীমা হারিয়ে ফেলি। কেউ যেন আমার কানে গরম লোহা ঢেলে দিয়েছিল। আমি ছটফট করতে থাকি, চিল্লাতে থাকি, কাঁদতে কাঁদতে ওই সময়গুলো আমি পার করতে থাকি। আমার মনে আছে যে আমি কাঁদতে কাঁদতে আমার মাকে বলেছিলাম যে শুধু আমিই কেন, আমার সাথেই শুধু এমনটা কেন হলো। আমি পেইন্ট করতে পারবো না, চলতে পারবো না, সমস্যা নেই, আমি মেনে নিয়েছি, কিন্তু আমি মাও হতে পারবো না। আমার সাথেই শুধু কেন এমনটা হলো। আমার পরিবারের সবাই চিন্তায় ছিল যে এর স্বামী আর একে রাখবে না, তালাক দিয়ে দিবে। আর দেখতে দেখতে এমনটা হয়েও যায়। একটি সময় এসে আমাকে এমন পরিস্থিতির মোকাবিলা করতে হয় যে আমি স্বপ্নেও ভাবি নেই। আমার স্বামী আমাকে তালাক দিয়ে দেয়। আমার মা তখন আমাকে বলেছিল, চিন্তা করিস না আমার লক্ষ্মী, এই সময়টাও পার হয়ে যাবে। রব তোর জন্য নিশ্চয় ভালো কিছু রেখেছে। আমি জানি না কি রেখেছে, কিন্তু এতটুকু জানি নিশ্চয় তোর ভালো হবে। ব্যাস এই কথাটাই আমাকে বেঁচে থাকতে সাহায্য করে। একদিন আমার ভাইকে আমি বলেছিলাম যে আমার কাছে একটি ভাঙা হাত রয়েছে। আমি হসপিটালে সাদা রং দেখতে দেখতে পাগল হয়ে গিয়েছি। আমাকে কিছু রং আর একটি ক্যানভাস এনে দাও, একটু একটু পেইন্ট করব, যা দেখে আমার মন শান্তি পাবে।
আমিও একটি রুমে শুয়ে শুয়ে বাইরে থাকা পাখির আওয়াজগুলি শুনতাম আর ভাবতাম একদিন আমিও দেখব বাইরের জগৎ, তখন আমিও হাসবো সবার সঙ্গে। আমার আজও মনে আছে যে আমি যখন প্রথমবার এই হুইল চেয়ারে এসে বসেছিলাম তখন আমি ভেবেছিলাম যে এখন আমি আর আগের মতো নেই, এখন আমাকে নিজেকে আরও বেশি গুছিয়ে রাখতে হবে। না আমি চলতে পারবো না দাঁড়াতে পারবো, নিজের কাজ নিজে করতেও পারবো না। এগুলি ভেবে ভেবে আমি অনেক কেঁদেছিলাম। আমার আজও মনে আছে যখন আমি এই হুইল চেয়ারটাতে বসেছিলাম আর আমি বসে বসে আমার নখগুলিতে নেইল পলিশ করতেছিলাম, তখন আমি কিছুটা থমকে যাই, কারণ আমি যে আর আগের মতো নেই। একজন ব্যক্তি যে হুইল চেয়ারে বসে আছে সেগুলি কেন করবে? লোকে কি বলবে? আমি একবার লাগাই আবারও মুছাই, আরেকবার লাগাই আবারও মুছিয়ে ফেলি, কিন্তু এইবার আমি নিজেকে প্রশ্ন করি যে মুনিবা, তুই কার কথা ভাবছিস? লোকের কথা? তুই যে বেঁচে আছিস এটাই তো যথেষ্ট, তোর রব যে তোকে বাঁচিয়ে রেখেছে এটাই তো যথেষ্ট। আর ঠিক সেই মুহূর্তেই আমি ডিসাইড করি যে আমি আমার ভয়ের সাথে লড়াই করব। এন্ড দ্যাট মোমেন্ট আই ডিসাইড আই উইল ফাইট মাই ফিয়ার। আপনি জানেন আমার সব থেকে বড় ডরটা কি ছিল? তালাক। এই শব্দটাই আমার মাথা চিরচির করে খাচ্ছিল। আমি সেই মানুষটার সাথে থাকার জন্য অনেকটাই চেষ্টা করেছিলাম যে আমাকে আর তখন আর চাইতো না। আমি সবার আগে তাকেই মুক্তি দেই। সে যখন দ্বিতীয় বিয়ে করে তখন আমি তাকে নিজেই গিয়ে বেস্ট অফ লাক জানাই। আপনি এটা শুনলে শকড হয়ে যাবেন যে আমার আরেকটা ভয়ঙ্কর ভয় ছিল, সেটা হলো মানুষের সামনে যাওয়া। কারণ মানুষের চোখে আমাকে নিয়ে থাকা সিম্পেথি আমার ভালো লাগছিল না। আমাকে মানুষ একটি রোগীর মতো ট্রিট করত, যা আমি একটু পছন্দ করতাম না। আজ আমি আপনাদের সাথে কথা বলছি কারণ আমার ভয়কে আমি হারিয়েছি। আমি আপনাদের সামনে আসতে পেরেছি কারণ আমি আমার ভয়কে হারিয়েছি। আমি আমার পছন্দের কাজ পেইন্টিং বানাতে থাকি, যা আমার স্বপ্ন ছিল। আমি এখন প্রথম হুইল চেয়ার আর্টিস্ট। আমি অসংখ্য মডেলিং ক্যাম্পেইনস করেছি, টনি অ্যান্ড গায়ের মতন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সাথেও আমি কাজ করেছি। আমি এখানে আমার জীবনের গুরুত্বপূর্ণ 3 জন ব্যক্তির কথা বলবো যাদের দেখে আমি সব সময় মোটিভেশন পাই। প্রথম হলো ওয়ালেদ খান। সে একটি স্কুলে ঘটে যাওয়া টেররিস্ট অ্যাটাকে অনেকটাই আঘাতপ্রাপ্ত হয়েছিল। তাকে যখন আমি প্রথমবার দেখেছিলাম তখন তার চেহারা দেখে আমি আতঙ্কর মধ্যে পড়ে যাই, কারণ তার সম্পূর্ণ চেহারা জ্বলা ছিল। আমি তার মুখের দিকে তাকিয়েছিলাম, কিন্তু সে এসে আমাকে কি বলল জানেন? সে মুচকি হেসে আমাকে বলল, আপনি কি মুনিবা মাঝারি? আমি বললাম হ্যাঁ। সে কি বলল জানেন? বাহ, লেটস টেক এ সেলফি। আমি অবাক হয়ে ভাবতে বাধ্য হলাম যে আমি ওর চেহারার কথা ভেবেছি, কিন্তু সে তো নিজেই নিজেকে নিয়ে হ্যাপি। তাহলে আমার কিসের কষ্ট, কিসের দুঃখ? আরেকজন আমার হিরো রয়েছে, আমার কলিজার টুকুরা ছেলে নাইল। আমি ওকে দত্তক নিয়েছিলাম। আমি ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমি শিখেছি যে কিভাবে ধৈর্য রাখতে হয়। যখন আপনি জানেন যে তার আসল মা আমি নই, তার মা চলতেও পারে না। আর সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো আমার মা। শুধু আমার মাই ছিল আমার সাথে যখন কেউ ছিল না। শুধু আমার মাই ছিল যিনি আমার উপরে ভরসার হাতটা বাড়িয়ে দিয়েছিল। শুধু মাই ছিল যে তখন আমার উপরে ভরসা করেছিল যখন আমার নিজের উপরে আমার নিজের ভরসা ছিল না। সব ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু মা কখনো ছেড়ে যায়নি। আমার মা সব সময় বলতো যে লক্ষ্মী মা আমার, সব ঠিক হয়ে যাবে, তুই শুধু নিজের উপরে বিশ্বাসটা রাখ। আমার মা বলতো হিংসা করার মানুষের অভাব নেই, অনেক রয়েছে আর থাকবেও, কিন্তু আমি জানি তুই একদিন সবাইকে ভুল প্রমাণ করে দেখাবি। থ্যাংক ইউ মা। আমি আজকে যাই কিছু হতে পেরেছি আমার মায়ের জন্যেই। থ্যাংক ইউ মা। আমাদের মাথায় একটি কথা সব সময় ঘুরতে থাকে যে আমরা সব কিছু পারফেক্ট খুঁজতে থাকি। আমাদের শরীর পারফেক্ট চাই, আমাদের লাইফ পার্টনার পারফেক্ট হতে হবে, আমাদের থাকা খাওয়া সব কিছু পারফেক্ট চাই। কিন্তু সত্যিটা হলো দুনিয়ার কোনো কিছুই পারফেক্ট হয় না। আসলে আমরা পারফেক্টলি ইমপারফেক্ট। আপনার মনে কি চায় আপনি সেটা শুনুন, সেটা করুন, কি ভালো লাগে সেটা করুন, কারণ দুনিয়ার কোনো কিছুই পারফেক্ট নয়। আপনি জানেন সব থেকে খুশি আপনি কখন হবেন? যখন আপনি কারো হাসির কারণ হয়ে দাঁড়াবেন। আপনি পারফেক্ট কখন হবেন? যখন আপনি চারিপাশে থাকা মানুষের জন্য ভালো কিছু করে দেখাবেন। সব থেকে খুশি রয়েছে গ্র্যাটিটিউডের মধ্যে। আপনার রব আপনাকে যাই দিয়েছে সেটা দিয়েই ভালো কিছু করার চেষ্টা করুন। আপনার রবকে ধন্যবাদ দিন।